ডিয়ার অ্যাসপিরেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টার্গেট কম্পিটিটিভে। তো আমরা এর আগের ক্লাসে খলজি বংশ আলোচনা করেছিলাম। এরপরে আমরা করব না তুঘলক বংশ। তুঘলক বংশ সম্পর্কে যে আমরা আলোচনা করব, তাহলে তুঘলক বংশ, যেমন আমরা খলজি বংশ বললাম যে সবথেকে কম সময়ে যে রাজত্ব করেছিল সেটা হচ্ছে খলজি বংশ, কিন্তু সবথেকে যদি বেশি দিন রাজত্ব করে সেটা হচ্ছে একমাত্র তুঘলক বংশ। হচ্ছে সবথেকে বেশি রাজত্ব করেছিল হচ্ছে এই তুঘলক বংশ, 1320 থেকে 1413। তাহলে দিল্লির সিংহাসনে বসলো আলাউদ্দিন খলজি। আলাউদ্দিন খলজি যখন দিল্লির সিংহাসনে বসছে, তারপরে 1316 খ্রিস্টাব্দে আলাউদ্দিন খলজির মৃত্যু হয়। এরপর আলাউদ্দিন খলজির যখন মৃত্যু হচ্ছে, তখন আমির খসরু মালিক তিনি কিন্তু সিংহাসনে বসছেন, এবং সিংহাসনে বসার পরে কী হলো না, গোটা সিংহাসনে অরাজকতার কিন্তু সৃষ্টি হচ্ছে। এই অরাজকতা দূর করার জন্যই আমরা কাকে দেখতে পাবো না, যে গাজী মালিক, যাকে গিয়াসুদ্দিন তুঘলক বলি, সেই গাজী মালিক আমিরদের সহায়তায় কাকে হত্যা করলো না, খসরু মালিককে হত্যা করে সিংহাসনে কিন্তু বসছেন গিয়াসুদ্দিন তুঘলক উপাধি নিয়ে। ওকে, তাহলে আমরা দেখলাম যে গিয়াসুদ্দিন তুঘলক কে ছিলেন। গিয়াসুদ্দিন তুঘলক সম্পর্কে যদি আমরা বলি, গিয়াসুদ্দিন তুঘলক ছিলেন একজন তুর্কি মুসলিম, তাই তো। আমরা আলাউদ্দিন খলজির সময়ে যখন দেখলাম তিনি কী ছিলেন, তিনি ছিলেন একজন শক্তিশালী সামরিক কমান্ডার ছিলেন, এবং পরবর্তীকালে তিনি কি হয় না, উত্তর পশ্চিম সীমান্তে অর্থাৎ পাঞ্জাবের কে ছিলেন, গভর্নর কিন্তু ছিলেন। ওকে, এরপর তাহলে আমরা দেখছি গিয়াসুদ্দিন তুঘলক 1320 খ্রিস্টাব্দে কিন্তু সিংহাসনে বসছেন। 1320 খ্রিস্টাব্দে সিংহাসনে বসে চললেন এবং মাত্র 5 বছর রাজত্ব করেছিল। তার মৃত্যুটা একটা আকস্মিক মৃত্যুই বলা যায়। তো সেই মৃত্যুর জন্য তিনি 5 বছরেই ছিলেন সিংহাসনে, এবং 5 বছর সিংহাসনে থাকার ফলে তিনি যে সমস্ত উপাধি নিয়েছিলেন এবং যে সমস্ত কাজগুলি করেছিলেন, যেগুলো পরীক্ষার পারপাসে আমাদের খুবই গুরুত্বপূর্ণ, সেগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। তাহলে দেখো, বললাম যে তুঘলক রাজবংশের প্রতিষ্ঠা থেকে করছেন না গিয়াসুদ্দিন তুঘলক। তাহলে পরীক্ষায় কোশ্চেন পড়ে যে তুঘলক বংশের প্রতিষ্ঠাকে অ্যান্সার করবে গিয়াসুদ্দিন তুঘলক। তার অপর নাম হচ্ছে গাজী মালিক। এই যে গাজী মালিক অপর নাম কেন, তাহলে দেখো, সিংহাসন যখন বসছেন তখন কিন্তু তার নাম কিন্তু গাজী মালিকই ছিল, তখন কিন্তু গিয়াসুদ্দিন তুঘলক ছিলেন না। তাহলে তার অপর নাম গাজী মালিক, মানে তার আগেই নাম ছিল গাজী মালিক। এই গাজী শব্দের অর্থ কী এবং গাজী কখন উপাধি পেয়েছে? আমরা দেখেছি আলাউদ্দিন খলজির সময় প্রচুর পরিমাণে কি না মঙ্গল আক্রমণ হয়েছে, এবং মঙ্গল আক্রমণ আটকানোর জন্য, ঠিক আছে, তিনি গাজী মালিক অনেক অবদান, মানে গাজী মালিক ছিলেন। এই যে অনুপ্রবেশ আটকানোর জন্য তাকে গাজী উপাধি দিয়েছিল, ঠিক আছে। এবং গাজী শব্দের অর্থ হচ্ছে ইসলামের যোদ্ধা বা ধর্মযোদ্ধা বলা হয়। গাজী শব্দের অর্থ হচ্ছে ইসলামের যোদ্ধা বা ধর্মযোদ্ধা কিন্তু বলা হয়। এই মঙ্গল আক্রমণের বিরুদ্ধে লড়াইয়ের জন্য তাকে গাজী উপাধি কিন্তু দেয়। ক্লিয়ার? এরপর যখন সিংহাসনে বসছেন, সিংহাসনে বসে তার নাম হচ্ছে গিয়াসুদ্দিন, ঠিক আছে। তাহলে এই গিয়াসুদ্দিন তুঘলক যে উপাধিটা নিয়ে তিনি সিংহাসনে বসছেন, এই গিয়াসুদ্দিন তুঘলক উপাধিটার মানে হচ্ছে ধর্মের সাহায্যকারী, অর্থাৎ যিনি ধর্মের পথে চলেন, ঠিক আছে, ধর্মের সাহায্যকারী বলা হয়। ওকে, সাহায্যকারী, এই ধর্মের সাহায্যকারী সিংহাসনে বসছেন গিয়াসুদ্দিন তুঘলক উপাধি নিয়ে। ওকে, এরপরেই দেখো, পরে বলছে একমাত্র সুলতান যিনি গাজী উপাধি নিয়ে সিংহাসনে বসছেন, আমরা অলরেডি আলোচনা করেছি। এরপরে দেখো 1324 খ্রিস্টাব্দে বাংলা আর বিহার কিন্তু জয় করছে। এই বাংলা বিহার জয় যখন করছে, তার আগে একটু কথাটা বলে নিই। তার আগে দেখো, তিনি ওয়ারেঙ্গল, বর্তমান যে তেলেঙ্গানা, সেটাকে আক্রমণ করেছিলেন এবং সেটা দিল্লি সাম্রাজ্যের অন্তর্ভুক্ত তিনি করেন। ওকে, 1324 খ্রিস্টাব্দে যখন বাংলায় শাসন করছে গিয়াসুদ্দিন বাহাদুর শাহ, সে গিয়াসুদ্দিন বাহাদুর শাহকে পরাজিত করছেন এবং পরাজিত করে বন্দি করে তাকে কিন্তু নিয়ে আসা হচ্ছে। ওকে, এই সময় যখন 1324 খ্রিস্টাব্দে তিনি যখন বাংলা আক্রমণ করতে যাচ্ছেন, তখন দিল্লির যে দায়িত্ব, দিল্লি শাসন কার্যের দায়িত্ব কাকে দিচ্ছে? তার জ্যেষ্ঠ পুত্র, তার নাম কি মোহাম্মদ বিন তুগলককে তিনি সিংহাসনে বসিয়ে দিয়েছেন, দিল্লির সিংহাসনে। এবং দিল্লির সিংহাসনে বসার পর তিনি একটা বিশাল পরিমাণ সৈন্য নিয়ে তিনি বাংলা আক্রমণ করতে কিন্তু গিয়েছিলেন, এবং সেখানে গিয়াসুদ্দিন শাহকে পরাজিত করেছিলেন। এবং এই 1324 খ্রিস্টাব্দে যখন তিনি বাংলা, দীর্ঘ লড়াইয়ের পরে যখন তিনি বাংলা এবং বিহার জয় করে আসছেন, তখন ইবন বতুতার কাছে শুনতে পান, এটা হচ্ছে ঐতিহাসিকের মত অনুসারে, তিনি শুনতে পান যে তার পুত্র মোহাম্মদ বিন তুগলকের ব্যাপারে কিছু ঘটেছিল, সে ব্যাপারে তিনি জানতে পারেন। এবং জানতে পারার পর, ঠিক আছে, ইবন বতুকের কাছ থেকে তিনি যখন জানতে পারেন,
তারপর তিনি কী হচ্ছেন, ফিরে আসছেন কোথায় না হচ্ছে আফগানপুরা নামক স্থানে। ঠিক আছে, আফগানপুরা নামক স্থানে তিনি ফিরে আসছেন এবং এই আফগানপুরা স্থানে তিনি যখন ফিরে আসছেন তার সুস্বাগতর জন্য, ঠিক আছে, তার জ্যেষ্ঠ পুত্র কী করেছিল না একটা সংবর্ধনা মঞ্চ তৈরি করেছিলেন, যে মঞ্চতে বলা হয়েছিল যে হাতি প্রবেশ করলে সেই মঞ্চটি যেন ভেঙে যায়, ঠিক আছে, ভেঙে পড়ে যাবে আর কি, এরকম একটা ব্যবস্থা ছিল। তো ভেঙে যখন পড়ে যাবে তখন কী করেছিল, হাতি ঢুকানো চলবে না, ঠিক আছে, যে দ্বারে প্রবেশ করবে সেটা হাতির ওজন নিতে পারবে না, এটা সবাই জানতো। কিন্তু গিয়াসুদ্দিন তুগলক এই ব্যাপারে অবগত ছিলেন না। যখন তিনি প্রবেশ করলেন সেই জায়গায় হঠাৎ করে সমস্তটা ভেঙে পড়ে যায় এবং তিনি চাপা হয়ে যায় ওই ভাঙার ফলে, ঠিক আছে। এরপরে তার কি হয়, তার ফলে তার কিন্তু মৃত্যু হচ্ছে, অর্থাৎ সংবর্ধনা মঞ্চ পড়েই কিন্তু তার কিন্তু মৃত্যু হচ্ছে এবং 1325 খ্রিস্টাব্দে নিজ পুত্র মোহাম্মদ বিন তুগলকের নির্মিত একটি কাঠের ঘরের নিচে পড়ে তার মৃত্যুবরণ কিন্তু হলো। ওকে, এখানে গিয়াসুদ্দিন তুগলকের কিন্তু মৃত্যুবরণ হয়ে গেল। মাত্র 4 বছর বা 5 বছর তিনি সিংহাসনে বসেছিলেন, ঠিক আছে। এরপরে আমরা দেখব যে গিয়াসুদ্দিন তুগলক তিনি আগে বললাম একজন তুর্কি মুসলিম ছিলেন। ওকে, এই তুর্কি মুসলিম তিনি ছিলেন এবং এদিকে বলা যায় বাবা গিয়াসুদ্দিন তুগলকের বাবা ছিলেন তুর্কি এবং মা বলা শোনা যায় নাকি জট সম্প্রদায়ের একজন হিন্দু ছিলেন। ওকে, এরপরে আমরা দেখব গিয়াসুদ্দিন তুগলকের কী কাজ করেছে সেই কাজগুলো সম্পর্কে আমরা দেখব। তো গিয়াসুদ্দিন তুগলকের প্রথমে যে কাজটা আমরা দেখব না, সেচ কার্যের জন্য প্রথম কূপ খনন করেন। কূপ খনন করেন কী জন্য না, সেচ কাজ, অর্থাৎ কৃষি জমিতে যাতে প্রপার চাষবাসের জন্য প্রথম তিনি কূপ খনন করছেন এবং তিনি সিংহাসনে বসার পরেই তিনি কিন্তু কর কমিয়ে দিচ্ছেন। আমরা আগে দেখেছি আলাউদ্দিন খলজির সময় কী করছেন, তিনি প্রচুর পরিমাণে কর বাড়িয়ে দিচ্ছেন। আলাউদ্দিন খলজি যখন সিংহাসনে বসছেন, ঠিক আছে, তখন তিনি কী হচ্ছে কর কিন্তু বাড়াচ্ছেন। এরপরে তিনি যদিও বাজার দর নিয়ন্ত্রণ করেছিলেন। এরপরে কী হচ্ছে না, আমরা আলাউদ্দিন খলজির সময় দেখেছিলাম যে আয়ের 50% কর কিন্তু দিতে হতো, যার সব ছিল বেশি ছিল, কিন্তু ইনি এসে কর ব্যবস্থাটাকে কিন্তু পুরো দমন করছেন, মানে করটা কমিয়ে দিচ্ছেন এবং মধ্যম ব্যবস্থা কিন্তু গ্রহণ করছেন কে না হচ্ছে গিয়াসুদ্দিন তুগলক। ওকে, এরপরে তিনি কী করেছিলেন, ডাক ব্যবস্থার উন্নতি হয়, অর্থাৎ দূর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাবার জন্য, ঠিক আছে, তিনি কী করেছিলেন যে এই ডাক ব্যবস্থা কিন্তু খুব কিন্তু উন্নত করেছিলেন। ওকে, এটা কমিয়ে দেন, এটা আমরা বললাম। এবং তিনি কী করেছিলেন না হচ্ছে দুর্ভিক্ষ কোড তিনি চালু করেছিলেন, এটা কিন্তু মনে রাখবে, দুর্ভিক্ষ কোড চালু করেন না হচ্ছে গিয়াসুদ্দিন তুগলক। এরপরে তিনি দিল্লির অদূরে তুগলকাবাদ নামক একটি নতুন শহর নির্মাণ করে। পরীক্ষায় কোশ্চেন পড়ে যে তুগলকাবাদ কে তৈরি করেন, অ্যান্সার হবে গিয়াসুদ্দিন তুগলক কিন্তু এই শহরটি নির্মাণ করেন এবং এখানে একটা দুর্গ তিনি কিন্তু নির্মাণ করেছিলেন। এই ছিল গিয়াসুদ্দিন তুগলকের সম্পর্কে তোমাদের পরীক্ষার বেসিক যে ইনফরমেশনগুলো সেগুলো সম্পর্কে বলা হলো। এরপরে আমরা পড়ব নেক্সট ভিডিওতে মোহাম্মদ বিন তুগলকের সম্পর্কে আমরা জানবো। মোহাম্মদ বিন তুগলকের সম্পর্কে আমরা যখন জানবো তখন ক্লাসটা একটু বড় হবে, ঠিক আছে, এইগুলো এক একটা ক্লাস করলেই মনে হয় বেটার হয়। ওকে, তো চলো তখন পরবর্তীকালে ভিডিওতে দেখা হচ্ছে। আমরা আজকে গিয়াসুদ্দিন তুগলকের সম্পর্কে জানলাম, নেক্সট ভিডিওতে আমরা পড়বো মোহাম্মদ বিন তুগলকের সম্পর্কে। ওকে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, পড়াশোনা করো এবং এই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে এবং এই ইতিহাস ক্লাসগুলো তোমাদের আশা করি খুবই উপকার হচ্ছে।